এই দেখো, এত তাড়া কিসের আমি তো বুঝতে পারছি না। নাচ জামাই, হ্যাঁ তোমার এই কচি বউটাকে নিয়ে তুমি বাড়ি ফিরবে, আর এদিকে বুড়িটা বসে আছে তোমার মুখ চেয়ে। এত সুন্দর একটা নাচ জামাই, তার সঙ্গে দুদিন থাকা যায় না বুঝি? কি রে? হ্যাঁ, আর তাছাড়া সামনের সপ্তাহে তো আরো একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। আমার নিখিল আর আমার শ্যামার বিবাহ বার্ষিকী হবে যে। তো মা বাবার তো এই কদিন আগেই বিয়ে হলো, বিবাহ বার্ষিকী? শোন কৃষ্ণা, তোর বাবা মা এর আগে তিনবার একে অপরকে বিয়ে করেছে, ওসব হিসেব মেলাতে যাস না। এটা হলো ওদের আসল 20 বছরের বিবাহ বার্ষিকী, বুঝেছিস? তাই বুঝি? তাই তো, 3 বার কেন রে, 100 বার বিয়ে করবে আমার শ্যামা নিখিল। তাই দিদি ভাই, আমার শ্যামা আর আমার নিখিল 18 বছর পর তাদের মিলন হয়েছে। তোমার বাবা মা 18টা বছর বিচ্ছেদে কাটিয়েছে, তারা মিলিত হয়েছে। এ তো উৎসব আমাদের কাছে। আর আমার জীবনে এখন তো নাতি নাতনি, নাচ জামাই, এদের নিয়ে ভরা সংসার। এই সমস্ত উৎসব দিয়েই তো সংসার উদযাপন করবো। আর আমার আছেটা কি বলো তো? হ্যাঁ, আর এবারে এই বিবাহ বার্ষিকীর দায়িত্ব যে নেবার সেই নিয়েছে আমার বড় ছেলে আর বড় বৌমা। হ্যাঁ, কৃষ্ণা, অনিরুদ্ধ, তোমাদের কিন্তু আমাদের পাশে চাই। আমি এক পায়ে রাজি জেঠুমনি। আজ থেকেই সবাইকে নেমন্তন্ন করতে শুরু করতে হবে। হ্যাঁ অরুণ, ঠিক কথা বলেছিস। ওই বিয়েতে তো সেরকম ভাবে কাউকে বলা হয়নি, বিবাহ বার্ষিকীতে যেন কেউ বাদ না যায়, দেখিস বাবা। হ্যাঁ, বাবারও কিন্তু তাই ইচ্ছে। হ্যাঁ, বাবা তো তাই চান। তোদের বাবা চান যে আমাদের চৌধুরী পরিবার শত ঝড় ঝঞ্ঝা পেরিয়ে যেন পরস্পরের সঙ্গে বেঁধে থাকে। শত ঝড় ঝঞ্ঝাও যেন আমাদের একতা ভাঙতে না পারে, কারণ চৌধুরী পরিবারের একতাই তাদের হাতিয়ার, তাদের অস্ত্র। তবে অনিরুদ্ধ, তোমাকে আবারও বলি, তোমাকে কিন্তু অনেক দায়িত্ব নিতে হবে এবার। আসলে কি জানো, তোমার বয়সী ছেলে তো এই বাড়িতে কেউ নেই। আমার ছেলে দুটো যে কবে ফিরবে কি জানি। অবশ্যই জেঠুমনি, আফটার অল শ্বশুর শাশুড়ির বিবাহ বার্ষিকী বলে কথা, কটা জামাই এই সুযোগটা পায়। আমি তো এটা সৌভাগ্যই ভাবছি। আচ্ছা বাবা, এবার তোমরা একটু থামবে? একদম ঠিক বলেছো শ্যামা। জামাই আর মেয়ে বিবাহ বার্ষিকী পালন করবে বলছে, মানে একটু তো লজ্জা করবেই মা। এদিকে এসো। আমি যেন আমার ছোট ছেলেকে চিনি না, লজ্জাটা তো সব ওপরে, ভেতরে একবার টকবক খুশি হবে জানি। আচ্ছা বলবো না, সবার সামনে বলবো না, লুকিয়ে বলবো। দুটোই দেখ না, মুখটা লাল হয়ে গেছে আনন্দে। আচ্ছা ঠিক আছে, বিবাহ বার্ষিকী তো হচ্ছেই, তার সঙ্গে হবে কি, বাড়িতে বড় করে কৃষ্ণ পুজো। আর কৃষ্ণ পুজো হলে কার দায়িত্ব? সমস্ত ভার তোর হাতে। হ্যাঁ, বাড়িতে কৃষ্ণ পুজো হওয়াটা দরকার। এত অশুভ জিনিস ঘটলো, এত বিপদ, এত ঝড় ঝঞ্ঝা, সেগুলো কাটাতে গেলে কৃষ্ণ পুজো করতে হবে। আর তুই ছাড়া ভক্তি করে কে দায়িত্ব নেবে বল? আচ্ছা বাবা ঠিক আছে, তুমি যা বলবে বাড়িতে তাই হবে। তাই তো হবে, দায়িত্ব নিতে হবে তো তোদের। আমার আর কতদিন, 3 কাল গিয়ে 1 কাল থেকেছে। এখন আমার 3 ছেলে, আবার সঙ্গে নাচ জামাইও এসেছে। 4 জনের কাঁধে চেপে ড্যাং করে স্বর্গে চলে যাব। আর তোরা আমার এই পরিবারটাকে বাঁচিয়ে রাখবি, সাবধানে রাখবি, সামলে রাখবি, তাই তো? মা তুমি আবার এসব কথা শুরু করলে, ভালো লাগে না মা শুনতে। আচ্ছা বলবো না, সারা জীবন বেঁচে থাকবো নাকি আমি? হ্যাঁ আচ্ছা আর বলবো না, কিন্তু সত্যি কথা তো এটাই। এখন এসে আর কি চাইতে পারি আমি আমার পরিবার সুখে শান্তিতে থাকবে, তারা বেঁধে থাকবে, একে অপরকে ভালোবাসবে, তাদের বিপদ ছুঁতে পারবে না, এটাই প্রার্থনা তো ঈশ্বরের কাছে। আর কোনো নতুন ষড়যন্ত্র, কোনো নতুন শত্রু, কোনো নতুন বিপদ যেন আমার পরিবারের আশপাশেও না আসে, ছুঁতে না পারে, এটুকু নিশ্চয়ই শুনবেন ঈশ্বর।
না হলো দাদা, জলটা খেয়ে নাও। হ্যাঁ এই বড় বৌমা ঠিক বলছো? হ্যাঁ এই অলোক, এই বড় বৌমা যেটা বলছে সব সত্যি? হ্যাঁ জামাই দাদা, সব সত্যি। ওই রুক্মিণী রাধারানীকে পুলিশ ধরে নিয়ে গেছে, ওরা বেরিয়ে এসে আর কোনো গন্ডগোল করতে পারবে না, তাই তো? হ্যাঁ এতদিন পরে আমাদের সংসারের উপর থেকে কালো ছায়াটা সরে গেল। বাবা বলছি আপনি এবার একটু শান্ত হন। দেখুন ডক্টর বলেছে আপনার এরকম উত্তেজনা একদম ভালো না। আরে উত্তেজনা কি দেখলে, এই তো হয়েছে শুরু। অলোক, বাজার খোলা আছে তো এখন, চলো এখন বাজারে যাবো। হ্যাঁ এই চড়া রোদে আপনি এখন বাজারে যাবেন? হ্যাঁ, আরে পাঁঠার মাংস কিনতে হবে তো, তারপর ধরো ইলিশ মাছ যদি পাই সেটাও কিনে নেবো। জামাই দাদা, এই সিজন ইলিশ পাবেন কোথায়? আরে ইলিশ মাছ না পাই অন্য মাছ আনবো, চিতল মাছ আনবো, চিংড়ি পাবদা যা পাবো নিয়ে আসবো। এই শোনো বড় বৌমা, ওই চিতল মাছের মুইঠা আর সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝোল রেঁধে বড়। আচ্ছা বাবা তাই হবে, ওইসব নিয়ে আপনি ভাববেন না। বৃন্দাবন আছে, বৃন্দাবন যাবে বাজারে। না না, একা বৃন্দাবনকে দিয়ে হবে না। দেখো রায়ের তো এটা মামার বাড়ি, আবার দাদার শ্বশুর বাড়িও বটে। হ্যাঁ, সে এখানে থাকতে এসেছে প্রথম। তবে ওই কণিকার জন্য হালকা রান্না করো, ও তো অসুস্থ মানুষ। বাবা সেই সব ব্যবস্থা আমি করব, আপনাকে একদম ভাবতে হবে না। দেখো কৃষ্ণা আর অনিরুদ্ধর বিয়েটা তো আনন্দ করে হয়নি, তখন সবাই দুশ্চিন্তায় ছিল। তবে এখন সেই বিয়েটা নিয়ে আনন্দ করার সময় হয়েছে, আমি আবার ওদের ধুমধাম করে বিয়ে দেবো। জামাই দাদা, সেসব পরে হবে খন, এবার আসুন তো, এবার শান্ত হয়ে বসুন দেখি। আরে দূর, শান্ত হয়ে বলবো, কি বলছো তুমি? আমার তো আনন্দে একেবারে নাচতে ইচ্ছে করছে। বাবা বাবা বলছি এই বয়সে নিচে কাজ নেই, বুঝলেন তো? মা যদি এসে আপনাকে এভাবে হই হই করতে দেখে না, তখন আমাকেই বকবে। আমি তখন কি বলবো বলুন তো? হ্যাঁ বড় বউ একদম ঠিক কথা বলেছে, মা এলে আমাকেও বকবে, আর তখন মাকে কি করে বোঝাবো যে এই বুড়ো ছেলেকে সামলানো আমাদের কম্য না। আয় আয়, বুড়ো বলবি না, একদম বুড়ো বলবি না। আমাকে দেখে কি তোর বুড়ো বলে মনে হচ্ছে? হ্যাঁ, আরে আমার নামের মধ্যেই তো যৌবনের ছড়াছড়ি। হ্যাঁ, বসন্ত বসন্ত, কি বলো হলো? তা যা বলেছেন জামাই দাদা। হ্যাঁ সেসব ভালো কথা, কিন্তু আপনার বাজারে যাওয়া হবে না। আপনি বৃন্দাবনটাকে লিস্টটা দিয়ে দিন না, আর সেরকম হলে ড্রাইভার গিয়ে নিয়ে আসবে। আহ বড় বৌমা, বারবার এক কথা বলো না। আজ আমি কারো কথা শুনবো না, তোমাদের মায়ের কথাও না। আরে বাজারে গিয়ে নিজে হাতে পেট টিপে মাছ কিনতে না পারলে মাছ কেনার কোনো মানে হয়? হ্যাঁ, বাজারে চলুন দেখি কি পাই। বাবা মেশমশাই আপনি কিছু বলুন না। জামাই দাদা, আমি বলছিলাম কি, না না, তুমি কিছু বলছো না, তুমি বরং কিছু সিঙ্গারা কিনে এসো। ওই চা সিঙ্গারা খেতে খেতে ছোট গিন্নি আর অনিরুদ্ধ দাদা ভাইয়ের বিয়ে নিয়ে আলোচনা করা যাবে না, সিঙ্গারা খেতে হলে আমাদের হাতের বানানো খেতে হবে। তুই বেশি পাকামি করিস না তো। আমি পাকামো করছি? এটা তোমার ছোট বৌমার কথা, ওনার হুকুম। হ্যাঁ, ছোট বৌমা? না, তাহলে তো মানতেই হবে। ঠিক আছে ঠিক আছে, বেশি করে বানাস, কম পড়ে না যেন। দাঁড়াও দাঁড়াও, বলছি যে প্রতি মিনিটে উত্তেজনার বশে আলাদা আলাদা পরিকল্পনা করার কোনো দরকার আছে কি? আরে কি বলছো তুমি? আরে ছোট গিন্নি আর অনিরুদ্ধ দাদার বিয়ে নিয়ে পরিকল্পনা করবো না? হ্যাঁ নিশ্চয়ই করবে, কিন্তু আমার সঙ্গে যে পরিকল্পনাটা হয়েছিল সেটা ভুলে গেছো কি? ঠিক হয়েছিল না যে কৃষ্ণা অনিরুদ্ধর বিয়ের আগে আমাদের শ্যামানিখিলের বিবাহ বার্ষিকীটা ধুমধাম করে পালন করতে হবে। তাই তো, যা, এটা তো একেবারেই ভুলে গিয়েছিলাম। হ্যাঁ তা তো যাবেই, আমি বলেছি ওই জন্য ভুলে গেছো। বলছি যে শোনো না, আমাদের অনিরুদ্ধ মানে নাজ্জামাইয়ের মা কণিকা, সে তো মা, তাকে আগে সুস্থ করে তুলি, আমরা সবাই মিলে সুস্থ করে তুলি, তারপর না হয় বিয়ের ব্যবস্থা করা যাবে ওদের। হ্যাঁ, এটা ঠিক বলেছো, কণিকা আর এই বিয়েতে উপস্থিত থাকাটা খুব দরকার। হ্যাঁ তাই তো, কণিকা দিয়েই তো আমাদের কৃষ্ণাকে বরণ করে ঘরে তুলবে। তাহলে কি বুঝলে, কি ঠিক হলো? এখন নাতনি নাতজামাইয়ের বিয়ে নয়, এখন আমাদের ছেলে বৌমার বিবাহ বার্ষিকী। হ্যাঁ সে হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ওই ছোট গিন্নির বিয়ের ব্যবস্থাও করতে হবে। আরে বুড়ো হচ্ছি তো, কবে আছি কবে নেই। বাবা আপনি এসব কি কথাবার্তা বলছেন বলুন তো? এসব বলো না, একটু আগে আমি বলে ফেলেছিলাম যে আমি ওপরে চলে যাবো, তাতে কি রেগে গেল, খুব বকেছে আমাকে। তুমি এসব বলো না, এটা দুশ্চিন্তা বাড়িয়ে কি হবে বলো। আচ্ছা দাদা, আমি আপনাকে কথা দিচ্ছি, আমার মা একটু সুস্থ হয়ে উঠুক, তারপর না হয় আমার আর কৃষ্ণের বিয়ের কথা ভাবা যাবে। আমরা কেউ কোনো আপত্তি করব না। হ্যাঁ ঠিকই, কণিকাকে কালকেই ডাক্তার দেখাতে পারলে ভালো হয়। আচ্ছা আমি বলছিলাম কি, মা বাবার বিবাহ বার্ষিকী আর মেয়ে জামাইয়ের বিয়ে একদিনে হলে কেমন হয়? হ্যাঁ, এই হচ্ছে বড় বৌমা, কেমন একটা জব্বর প্রস্তাব খানা দিয়েছে দেখেছো? হ্যাঁ
তাহলে তো ব্যাপারটা দারুণ হবে বাবা, একদিনের ডাবল সেলিব্রেশন, যাকে বলে গ্র্যান্ড সেলিব্রেশন। অনেকদিন দুঃখ কষ্ট পেরিয়ে এসে এবার একটু আনন্দ হোক। হোক। কি হয়েছে বাবা কি হয়েছে বাবা, কি হয়েছে? বাবা কি হয়েছে তোমার? বাবা বসো তো। আরে অসুবিধা হচ্ছে কি? আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, একটু তাড়াতাড়ি কথা বলছিলাম তাই হাঁপিয়ে গেছি। বলছি শোনো না, ডাক্তারকে একটা খবর দাও না। একদম ঠিক বলেছো, একটা চেকআপ করে নেওয়াটা ইম্পর্টেন্ট। এমনি তো এই বয়সে এসে মান্থলি একবার চেকআপ ভীষণ ইম্পর্টেন্ট। ও থাম তো তোরা, আমার হার্টের এখন কিচ্ছু হয়। হার্ট ভালো রাখার জন্য যা যা হওয়া দরকার সব হয়ে গেছে। এখন আমার হার্টের কন্ডিশন একবারে ফুরফুরে হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, হার্টের কন্ডিশন ফুরফুরে হয়নি, তোমার স্বভাবটা চিরকাল ফুরফুরে। কোনো নিয়ম মানার দরকার নেই না তোমার, শুধু জ্বালিয়ে মারলে আমাকে। উফ, একদম বাজে কথা বলবে না। শোনো, ওই রুক্মিণী রাধারানীর মতো কালো ছায়ারা সমস্ত লকআপে ঢুকে গেছে। এখন আমি নাতনি আর নাতজামাইকে নিয়ে সুখে সংসার করব। আরে বয়স হচ্ছে বলে তাড়াতাড়ি কথা বলতে কি একটু হাঁপিয়ে গেছি। এ নিয়ে এত বাড়াবাড়ি করো না তো। তুমি চুপ করে বসো না, বক 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 করছো কেন? এখানে চুপ করে বসো তো, বসো। না না, বসলে চলবে না, আমাকে বাজারে যেতে হবে। নাতজামাই প্রথম আমাদের বাড়িতে খাবে। আচ্ছা বলো তো, ভাল লাগছে না বাপু, খাবে ওরা, তোমার কি দরকার যাওয়ার? আচ্ছা কেউ না কেউ করে নেবে। বলছি যে তুমি নিজেই তো বললে গো, হ্যাঁ তোমার এতটুকু খেয়াল নেই? তুমি বললে যে কালো ছায়া সব চলে গেছে, ভালো দিন আসছে। তোমার যদি এরকম হয় তাহলে কি করে চলে বলো? তোমাকে সুস্থ থাকতে হবে তো। মা জননী, তুমি কত বাবাকে আচ্ছা করে বকে দাও তো, কারোর কোনো কথা শুনতে চায় না। হ্যাঁ রে শ্যামা, তুই বল না, তোর কথা তো শোনে। তুই বল তোর কৃষ্ণকে, তোর শ্বশুর মশাইয়ের মাথায় একটু বুদ্ধি দিতে, সুবুদ্ধি দিতে। হ্যাঁ গো, একটু কথা শোনো না। হ্যাঁ রে শ্যামা, তুই আসার পর আমাদের সংসারে সুখ সমৃদ্ধি ফিরে এসেছে। এটা দেখে যেতে পারলেই তো আমাদের শান্তি। হ্যাঁ গো, আমরা শেষবেলা এটা দেখে যেতে চাই, নাকি তুমি এরকম করবে? আমি দেখছি। হ্যালো, হ্যাঁ আমি নিখিল চৌধুরী বলছি। হ্যাঁ বলুন। আচ্ছা আচ্ছা, কি হলো নিখিল, কে ফোন করেছে? কে ফোন করেছে বলো? জেলারের ফোন ছিল। জেলারের ফোন? হ্যাঁ, উনি বললেন যে গুড কন্ডাক্টের জন্য মেজদা ভাইকে আজকেই ছেড়ে দেওয়া হচ্ছে। তোর মেজদা ভাই? মানে আমার অসুখ ছাড়া পাচ্ছে? আমার অসুখ ছাড়া পেয়ে বাড়ি আসছে? সত্যি কথা বলছিস নিখিল? হ্যাঁ সত্যি কথা বল বাবা, সত্যি কথা বল, সত্যি কথা বল না। আমার অসুখ, তোর মেজদা ভাই বাড়ি ফিরছে, ও ছাড়া পেয়ে গেছে, ওকে ওরা ছেড়ে দিল। আমি তো মা, তুই লুকোস না, বল না আমার ছেলে আমার কাছে ফিরছে, বল। বাবা তুমি সত্যি বলছো? আমার বাবা কারেকশন হোম থেকে ছাড়া পেয়েছে? পাপা বলো না, বলো পাপা। ওঠা, আমি বলো না, পাপা কি সত্যি কথা বলছে? আমার বাবা ফিরে আসছে? হ্যাঁ দিদি ভাই, তোমার বাবা সত্যি বলছে, ফিরে আসছে তোমার বাবা। এত বছর পর আমার ছেলে ফিরে আসছে, তোমার বাবা ফিরে আসছে। আমার অসুখ ফিরছে। হ্যাঁ গো, শুনেছো? আমার
হ্যাঁ আমি জানি তুমি এক্ষুনি বলবে যে ও অন্যায় করেছে, পাপ করেছে, ও শাস্তি হওয়া উচিত। শাস্তি তো পেয়েছে, এতগুলো বছর তো যথেষ্ট শাস্তি হয়েছে। আর তাছাড়া দেখো, আমরা তো বাবা মা, আমরা কি ভাবতে পেরেছিলাম যে আমাদের চলে যাওয়ার আগে ওকে বন্দি দশা থেকে মুক্ত দেখতে পারবো? ভেবেছিলাম কোনোদিন ও বাড়ি ফিরবে? ও যে ফিরছে এটাই তো অনেক আনন্দের। কি গো, কোনো কথা বলবে না তুমি তো? আমি কি একবার বলেছি যে আমার মেজো ছেলেকে এই বাড়িতে নিয়ে আসতে হবে? আমি তো বলছি না যে এই বাড়িতে ওকে থাকতে দিতে হবে। ও ছাড়া পেয়েছে, যেখানে থাকবে সুস্থ থাকবে, ভালো থাক, আনতে হবে না, থাক। নিন, সই করুন। নিন, এগুলো আপনার নিজের রোজগারের টাকা, রেখে দিন। মনে রাখবেন এগুলোর কথা। এই জন্মে মানুষ কেন, ভগবানও আমায় ভুলতে দেবে না। অতীতে যা পাপ করেছি আমি, সেসব তো অতীত। এখন আপনি ভালোভাবে জীবন কাটান। দেখলেন তো ভালো ব্যবহারের কত গুণ। কত আগে আপনি ছাড়া পেয়ে গেলেন। বাকি জীবনে আর কোনো ক্রাইমে জড়াবেন না। এবার করলে কিন্তু গড়াদের পেছনেই পচে মরতে হবে। না জেলা সাহেব, সব কিছুর তো একটা শেষ থাকে বলুন। রত্নাকরও একদিন বাল্মীকি হয়ে গেছিল, তাই আমিও আর কখনো অন্যায়ের পথে হাঁটবো না। এটা আপনি মিলিয়ে নেবেন। মা তো ঠিক কথাই বলেছে। মেজদাদা যাই করুক না কেন, তার শাস্তি তো উনি এতদিন ধরে পেয়েছেন। আর কেন? তাছাড়া মেজদাদা তো এই বাড়ির ছেলে, আমাদের মুন্নির বাবা, আমাদের মেজদিদির স্বামী। আমার তো মনে হয় ওনাকে ফিরিয়ে আনার ব্যবস্থা আমাদেরই করা উচিত। বাবা, আমি কি কিছু ভুল বললাম? মেজদা ভাই কি জেলে থেকে সত্যি বদলেছে? মেজ বৌদি তো বলেছিল মেজদা ভাইয়ের প্রতিহিংসা এখনো শেষ হয়নি। তা তো কদিন আগেও অব্দি মিথ্যে ছিল না। মুন্নির মনেও বিষ ঢোকাতে চেয়েছিল সে। মেজদা ভাই এই বাড়িতে ফেরা মানে আবার অশান্তি। মেজদা ভাই ফিরলে বাবা মা যে সুখ শান্তির স্বপ্ন দেখছে, সেটা কোনোদিনও সত্যি হবে না। কি গো, দাঁড়িয়ে আছো যে? যাও, গিয়ে মেজদাদাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করো, যাও। না শ্যামা, এই বাড়িতে মেজদা ভাই ফিরবে না।